আমি বিশ্বজিৎ নস্কর। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটার চ্যানেল। আগের পর্বে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সমস্ত সিলেবাস এবং অধ্যায়ের বিশ্লেষণ আলোচনা করে দিয়েছি। আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, এই অধ্যায়টা কি? এই অধ্যায়টা হলো যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি কি বিষয় আছে। এখানে দু রকমের প্রক্রিয়া দেখা যায়, একটা হচ্ছে অবরোহণ, একটা হচ্ছে আরোহণ। এই প্রক্রিয়াগুলো বিভিন্ন ক্ষেত্রে ঘটে, যেমন কি কি? বায়ু, নদী, হিমবাহ। এদের প্রত্যেকের বাইরের দিকে বিভিন্ন কার্যের ফলে একটি ক্ষয়কার্য আর একটি সঞ্চয় কার্য, এই দুটি কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এই ভূমিরূপগুলো কি, তাদের সম্পর্কে বিস্তৃত বিশ্লেষণ নিয়েই এই অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে এই অধ্যায় থেকে কি কি 1 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজ আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাহলে কোন প্রক্রিয়া? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো, তাহলে বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? উত্তর হচ্ছে সূর্য। 3 নম্বর প্রশ্ন কি বলেছি? অবরোহণ হলো একটি কি প্রক্রিয়া? অবরোহণ হলো একটি ক্ষয় প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন কি বলছে? যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে তার নাম হচ্ছে কি? আরোহণ প্রক্রিয়া। দেখো, অবরোহণ হচ্ছে কি প্রক্রিয়া? ক্ষয় প্রক্রিয়া। এক্ষুনি আমি একটু আগে আলোচনা করেছি যে অবরোহণ আর আরোহণ দুটি প্রক্রিয়া আছে। দেখো, অবরোহণ হচ্ছে কি প্রক্রিয়া? ক্ষয় প্রক্রিয়া, যেখানে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়। আর যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তার নাম কি প্রক্রিয়া? আরোহণ প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন কি বলছে? লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, তাই লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি? দ্রবণ ক্ষয়। 6 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের একটি নিত্যবাহ নদী, পশ্চিমবঙ্গের একটি নিত্যবাহ নদীর নাম কি বলেছে? তিস্তা। 7 নম্বর প্রশ্ন কি বলছে? নদীর ক্ষয় ও অবক্ষেপণের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয় ও অবক্ষেপণের মিলিত কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ গড়ে ওঠে তার নাম কি? নদী, বাঁক বা মিয়েন্ডার। এখানে একটু বলে দিই, এই যে সকল প্রশ্নগুলো বলছি আমি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমরা আরও যদি বিস্তারিত জানতে চাও তোমরা টেক্সট বই পড়তে পারো। যদি তোমরা বলো কোন টেক্সট বই, কোন লেখকের টেক্সট বই খুবই ভালো, সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করে দেব। তবে এই প্রশ্নগুলো আশা করি পড়লে তোমাদের এই অধ্যায়টা প্রায় কভার হয়ে যাবে। এই কটা ভালো করে একটু পড়বে, দেখবে এই কটা করা যাবে। তাহলে পরের প্রশ্ন কি বলছে? নদীর ক্ষয়, বহন ও অবক্ষেপণের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি ভূমিরূপ? এই ভূমিরূপ গঠিত হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 9 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি অবস্থিত, তাহলে পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোথায় অবস্থিত? ওর নদীর মোহনায়। কোথায়? ওর নদীর মোহনায়। 10 নম্বর প্রশ্ন কি বলছে? নদীমুখ চওড়া হলে তাকে বলে, তাহলে নদীমুখ চওড়া হলে তাকে কি বলে? খাঁড়ি বলে। 11 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? দেখো, আরোহণ প্রক্রিয়া। কেন আরোহণ প্রক্রিয়া? আমি বলেছি যে ভূমির সঞ্চয় করে, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে, স্বাভাবিকভাবে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে কোন প্রক্রিয়া হবে? আরোহণ প্রক্রিয়া। তাহলে 12 নম্বর প্রশ্ন কি বলছে? নীলনদের বদ্বীপটি হলো, তাই নীলনদে কি ধরনের বদ্বীপ দেখা যায়? ধনুরাকৃতি বদ্বীপ। 13 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, তাহলে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? জল বিভাজিকা। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। তাহলে কি বললাম? যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। অতি গভীর অর্থাৎ পরের প্রশ্ন বলছে অতি গভীর অর্থাৎ ভি আকৃতির উপত্যকাকে বলে, তাহলে ভি আকৃতির উপত্যকাকে কি বলে? ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত। 16 নম্বর প্রশ্ন কি বলছে? পল্লল শঙ্কু গঠিত হয়। দেখো, পল্লল শঙ্কু গঠিত হয় কিভাবে? উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। তাহলে কোথায় গঠিত হয় পল্লল শঙ্কু? বললাম কি? উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। দেখো, পরের প্রশ্ন কি বলছে?
পরের প্রশ্ন বলছে 17 নম্বর প্রশ্ন, মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে। তাহলে মন্থকূপ একটা ভূমিরূপ, এটা কার ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? নদী। আমি একটু আগেই বলেছি যেখানে তিনটি বিষয় আছে, নদী, হিমবাহ ও বায়ু। পরের প্রশ্ন কি বলছে, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন নদীর অববাহিকা। এটি হচ্ছে কি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। 19 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীর বৃহত্তম গিরিখাত। পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন। কি বললাম? পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। 20 নম্বর প্রশ্ন কি বলছে, সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে। তাই সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলে? ফিয়র্ড। পরের প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্ন কি বলছে, ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় কিসে? জলপ্রপাতে। কি ভূমিরূপের ফলে? জলপ্রপাতের ফলে। তাহলে রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সেটি কি? হিমবাহ। তাহলে কোন ক্ষয়ের ফলে রসে মতানে সৃষ্টি হয়? হিমবাহ ক্ষয়ের ফলে। নেক্সট প্রশ্ন কি বলছে, সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে। সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে কি বলে? হিমশৈল। পরের প্রশ্ন কি বলছে, পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম মহাদেশীয় হিমবাহটি হলো। তাহলে পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যামবার্ট। কি বললাম? ল্যামবার্ট। 25 নম্বর প্রশ্ন কি বলছে, এই আলোচনা করার আগে একটু বলে দিই, দেখো এগুলো হচ্ছে এই অধ্যায়ের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু প্রায় সমস্ত প্রশ্ন হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে চাও তাহলে তোমরা টেক্সট বই পড়বে, আমি একটু এর আগেই বলে দিয়েছি। এছাড়াও তোমাদের যদি এই অধ্যায় নিয়ে কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেই ডাউটগুলোকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তাহলে পরের প্রশ্ন কি বলবো, 25 নম্বরের প্রশ্ন, হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাই কি বললাম? হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কি ভূমিরূপ? ভূমিরূপ নাম হচ্ছে এস্কার। পরের প্রশ্ন কি বলছে, 26 নম্বর, বারখান যে বালিয়াড়ির উদাহরণ তা হলো কি? তির্যক বালিয়াড়ি। তাহলে তির্যক বালিয়াড়ির একটি উদাহরণ কি? বারখান। নেক্সট প্রশ্ন অর্থাৎ 27 নম্বর প্রশ্ন কি বলছে, বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত ক্রিয়ায় গঠিত হয়। কি বললাম? বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত ক্রিয়ায় গঠিত হয় কি ভূমিরূপ? বাজাদাব। নেক্সট প্রশ্ন অর্থাৎ 28 নম্বর প্রশ্ন কি বলছে, চলমান বালিয়াড়িকে বলে। তাহলে চলমান বালিয়াড়িকে কি বলে? ধিয়ান। তাহলে ধিয়ান কি? চলমান বালিয়াড়ির নাম হচ্ছে ধিয়ান। তাহলে 29 নম্বর প্রশ্ন কি বলছে, ওয়াদি। তাহলে ওয়াদি একটি কি? শুষ্ক নদী উপত্যকা। দেখো এখান থেকে যদি ড্যাশ পূরণ পড়ে অর্থাৎ শূন্যস্থান পূরণ পড়লো যে ওয়াদি হলো ড্যাশ, তাই তোমরা কি লিখবে? শুষ্ক নদী উপত্যকা। দেখো এখান থেকে শূন্যস্থান পূরণ আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, 1 নম্বরের প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে পারে। তাহলে নেক্সট প্রশ্ন কি বলছি, দেখো নেক্সট প্রশ্ন বলছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায়। দেখো মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। কি বললাম? মিসিসিপি ও মিসৌরি নদীর মোহনায়। এই ছিল আমাদের 1 নম্বরের প্রশ্ন। এবারে এই অধ্যায়ে কি কি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো প্রশ্নের মান 2 এর মধ্যে এই অধ্যায়ের জন্য কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন দিয়েছি কি? আদর্শ নদী কাকে বলে। তাহলে আদর্শ নদীটা কি? দেখো বলার আগে আমি একটু বলি, আদর্শ নদী বলতে সেই নদীকে বোঝায় যে নদীর উচ্চ গতি থাকবে, মধ্য গতি থাকবে, আবার নিম্ন গতি থাকবে। মানে যে নদীর মধ্যে উচ্চ গতি, নিম্ন গতি আর মধ্য গতি এই 3টি গতি বিরাজমান, এই 3টি গতি বর্তমান। যদি এই 3টি গতি কোনো নদীর মধ্যে না থাকে তাহলে সেই নদীকে কিন্তু আমরা আদর্শ নদী বলতে পারবো না। তাহলে তোমরা যদি বলো দাদা আদর্শ নদীর মধ্যে একটি উদাহরণ কি হবে, দেখো আমি এখানে উদাহরণও দিয়ে দিয়েছি। একটি আদর্শ নদী বলতে দেখো আমাদের গঙ্গা নদীকে আমরা জানি যে গঙ্গা নদী হচ্ছে আদর্শ নদী। কেন? গঙ্গা নদীর গতিপথে
ক্ষয় মানে হচ্ছে উচ্চ প্রবাহ অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, এই তিনটি গতি বর্তমান। দেখো আমি লিখেছি যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রদান পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি, আবার দিয়েছি বহন কার্য প্রদান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রদান বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে বলে আদর্শ নদী। তাহলে দেখো আদর্শ নদী কি বললাম, যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রদান পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি, বহন কার্য প্রদান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রদান বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে কি নদী বলবো, সেই নদীকে বলা হয় আদর্শ নদী। দেখো উদাহরণ বলে দিয়েছি কি, যে ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথে এই তিনটি অবস্থায় বিদ্যমান বলে গঙ্গা একটি কি নদী, গঙ্গা হলো একটি আদর্শ নদী। দেখো এবার পরের প্রশ্ন দিয়েছি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, তোমরা স্টার মারতে পারো। এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, যে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি। দেখো বলছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলার আগে একটু বলি, নদী দেখো একটা দু রকমের করে, একটা গতিপথে ক্ষয় করবে কিভাবে, দেখো লিখিয়েছি নদীবাহিত ক্ষয়জাত পদার্থের পরিমাণ নদীর গতিবেগের ষষ্ঠ ঘাতের সমানুপাতিক। তাহলে কিভাবে, এই সূত্রটিকে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলে। তাহলে কিভাবে ষষ্ঠ ঘাতের সমানুপাতিক সেটা তোমাদের জানতে হবে। কিভাবে দেখো তারপরেই আলোচনা করেছি যে কোনো একটি নদীর গতিবেগ জলের পরিমাণ, বোঝার পরিমাণ মানে কি কি বহন করে নিয়ে যায়, দেখো তার সাথে নুলি বালি কাঁকড় এগুলো সমস্তটা বহন করে নিয়ে যায়, অথবা ভূমির ঢালের বৃদ্ধির কারণে। তোমরা সবাই জানো যদি ভূমির ঢাল বেশি হয় তাহলে সেক্ষেত্রে নদীর গতিবেগও বেশি হবে, নদীর বহন ক্ষমতা ওই একই অনুপাতে বেড়ে যায়। স্বাভাবিক ভূমির ঢাল যত বেশি হবে নদীর যদি গতিবেগও বেশি হবে, সেখান থেকে তার সাথে বয়ে নিয়ে যাওয়া নুড়ি বালি কাঁকড় এদের পরিমাণও বেশি হবে। তাহলে কি হবে, যেমন একটা উদাহরণ দিয়েছি দেখো, যেমন ঘন্টায় 2 কিমি বেগে প্রবাহিত নদী যে পরিমাণ বোঝা বহন করতে পারে সেই নদী দ্বিগুণ বেগে অর্থাৎ ঘন্টায় 4 কিমি বেগে প্রবাহিত হলে 2⁶ = 64 গুণ বেশি পরিমাণ বোঝা বহন করতে সক্ষম হবে। তার মানে কি, দেখো প্রথম ঘন্টায় ক কিমি বেগে প্রবাহিত হচ্ছিল 2 কিমি, তাহলে এখন প্রবাহিত হচ্ছে কত, মানে তার দ্বিগুণ, মানে অর্থাৎ কত কিমি, 4 কিমি। তাহলে 4 কিমি বেগে প্রবাহিত হলে আগে যে ঘন্টায় যত কিমি প্রবাহিত তার ষষ্ঠ ঘাত হবে, তার মানে কত হবে 2⁶, তাহলে 2⁶ কত হবে, তাহলে 64 গুণ বেশি হবে। এই হচ্ছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। নেক্সট প্রশ্ন কি দিয়েছি, নেক্সট প্রশ্ন দিয়েছি নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝো। দেখো নদী অববাহিকা কি বলছে, একটি নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখা নদী যে অঞ্চলে জল গ্রহণ ও পরিবাহিত করে সেই অঞ্চলকে বলা হয় সেই নদীটির অববাহিকা। মানে একটা নদী তার জল যতদূর পর্যন্ত যতদূর অঞ্চলে জল সে গ্রহণ করে বা যতদূর অঞ্চলকে জল প্রবাহিত করে সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে সেই নদীর অববাহিকা। আর জলবিভাজিকা কি বলেছি, বলেছি কাছাকাছি অবস্থিত দুই নদী ব্যবস্থাকে যে উচ্চভূমি পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। সাধারণত পাহাড় বা পর্বত জলবিভাজিকার কাজ করে, মানে কি দুটি নদী ব্যবস্থাকে যে উচ্চভূমি পৃথক করবে তাকে বলা হবে নদী অববাহিকা। আচ্ছা ঠিক আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো সম্পর্কে কারোর কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে জানাবে, আমি এই সমস্যাগুলো যথাযথ সমাধান করবার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে পাওয়ার জন্য।